আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তো আমি আজকে নবম দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন, এটা চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়টা তোমাদের জানা দরকার, কারণ আমরা জানি এই লেনদেন যে হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় লেনদেন থেকেই শুরু। তো আমরা লেনদেন প্রধানত দুই রকমের, একটা হলো যে মূলধন জাতীয়, আরেকটা হলো মুনাফা জাতীয়। তো শিক্ষার্থীরা, মূলধন এবং মুনাফা জাতীয় মানে জাত অনুযায়ী প্রতিটা লোক, প্রতিটা ব্যক্তি, প্রতিটা প্রতিষ্ঠান প্রত্যাশা করে তাদের প্রতিষ্ঠান যেন দীর্ঘমেয়াদী পাবে বা অনেক সময় ব্যাপী চলমান থাকে, সেই প্রত্যাশায় সবাই ব্যবসা করে থাকে। কিন্তু দেখা যায় যে এই প্রতিষ্ঠান যখন চলবে দীর্ঘদিন ধরে, তারপরও সবাই বা প্রতিটা প্রতিষ্ঠানই তাদের লাভ ক্ষতি নির্ণয় করে থাকে। লাভ ক্ষতির অবস্থা জানাও দরকার, যে প্রতিষ্ঠান কোন অবস্থানে আছে, সেজন্য লাভ ক্ষতি নির্ণয় এবং আর্থিক অবস্থার বিবরণী তৈরি করে হিসাবের পূর্ণাঙ্গ রূপ সম্পর্কে ধারণা লাভ করে। তো আমরা জানি এই যে লেনদেন থেকে পূর্ণাঙ্গ হিসাবে যাওয়ার পূর্বে আমরা এইগুলা করে নেয় যে মূলধন জাতীয় লেনদেনগুলো আলাদা, মুনাফা জাতীয় লেনদেনগুলো আলাদা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এক কথায় মনে রাখবা, মূলধন জাতীয় লেনদেন যেটা দীর্ঘকালীন বলতে 1 বছরের অধিক সময়, 1 বছরের অধিক সময় ব্যাপী থাকে। 1 বছরের অধিক সময় যে লেনদেনগুলা হয়ে থাকে সেগুলা মূলধন জাতীয়। আর মুনাফা জাতীয় কোনগুলা, যে কম সময়ে, 1 বছরের কম সময়ে যেগুলা, সেগুলা হলো মুনাফা জাতীয়, যে চলতি বছরেই শেষ হয়ে যায়। চলতি বছরের লেনদেনগুলা হলো মুনাফা জাতীয়। তো এই মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় আবার দুই রকমের, একটা হলো মূলধন জাতীয় প্রাপ্তি বা আয়, আরেকটা হলো মুনাফা জাতীয় ব্যয়। সেম ভাবে মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয় আর মুনাফা জাতীয় ব্যয়। তো মূলধন জাতীয় দুই রকমের, মূলধন জাতীয় প্রাপ্তি বা ব্যয়, মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয় বা ব্যয়। তো আমরা যদি মূলধন জাতীয় প্রাপ্তিগুলা খেয়াল করি, এই মূলধন জাতীয় প্রাপ্তিগুলা হলো তোমার মূলধন, যেটা প্রথমেই ব্যবসায় আনয়ন করা হয় বিনিয়োগ হিসাবে। দ্বিতীয়ত থাকতে পারে ব্যাংক ঋণ, যেটা দীর্ঘমেয়াদী, এটা মূলধন জাতীয় প্রাপ্তি, কিন্তু আয় নয়, মূলধন জাতীয় প্রাপ্তি। মূলধন জাতীয় আয় ধরা যায়, এটা একটা স্পেশাল ভাবে মনে রাখলে, যে সম্পত্তি বিক্রয় জনিত লাভ, যেমন আসবাবপত্র বিক্রয় জনিত লাভ, মানে সম্পত্তি বিক্রয় জনিত লাভ, এটা হলো মূলধন জাতীয় আয়। বাকিগুলা মূলধন জাতীয় প্রাপ্তি। তাহলে মূলধন জাতীয় ব্যয় কোনগুলা, যেমন আসবাবপত্র, যন্ত্রপাতি, এগুলা হলো মূলধন জাতীয় ব্যয়। তাহলে আর লিখলাম না। আর মুনাফা জাতীয় আয় কোনগুলা, যেমন কমিশন প্রাপ্তি, সুদ প্রাপ্তি, ব্যাংক সুদ, কমিশন প্রাপ্তি, বার্তা প্রাপ্তি, এগুলো হলো মূলধন মুনাফা জাতীয় আয়। আর মুনাফা জাতীয় ব্যয় যেগুলা ক্রয়, বেতন, ভাড়া, এগুলা বিক্রয় থাকতে পারে। তো এই খরচগুলা আমরা প্রথমেই দেখলাম, লেনদেন দুই রকমের, মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয়। মূলধন জাতীয় দুই প্রকার, মুনাফা জাতীয় দুই প্রকার। তো মুনাফা জাতীয় আয় বা প্রাপ্তি, মুনাফা জাতীয় ব্যয়,
এখন এই লেনদেনগুলা ছাড়াও আরো দুই একটা লেনদেন সম্পর্কে ধারণা রাখলে একটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় আছে, যে একটা সম্পর্কে একটু জানা নিলা, যে বিলম্বিত ব্যয়, আরেকটা হলো আবর্তক খরচ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই বিলম্বিত ব্যয় বা আবর্তক খরচ কি? তো বিলম্বিত ব্যয়টা আমি প্রথমে যদি ধারণা দেই, বিলম্বিত ব্যয়টা হলো যে প্রাথমিক খরচ, ওইটাকে বিলম্বিত ব্যয় বলা যেতে পারে। আর তোমার বিলম্বিত ব্যয়ের জন্য যে বিজ্ঞাপনের অত্যাধিক ব্যয়টাকেও বিলম্বিত ব্যয় ধরতে পারো, গবেষণার জন্য যে ব্যয় এটাকেও বিলম্বিত ব্যয় ধরা যেতে পারে। তাহলে কি বললাম, যে প্রাথমিক খরচ, গবেষণার জন্য যে ব্যয়, বিজ্ঞাপনের জন্য অত্যাধিক ব্যয়, আর এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের যে ব্যয়টা, এটাকেও বিলম্বিত ব্যয় বলা যেতে পারে। আর আবর্তক খরচের অপর নাম নিয়মিত খরচ। তো নিয়মিত খরচ কোনগুলা? যেমন ক্রয়, বেতন, ভাড়া, এগুলাকে বলা হয় নিয়মিত খরচ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এগুলা জানলা। আমি একটু টাচ করি বইয়ের দিক, যে তোমাদের এই চতুর্থ অধ্যায়ে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের 45 নম্বর পৃষ্ঠার মধ্যে অঙ্ক আছে, যে ক নম্বরে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ কত। তো আমি জানাই রাখছি যে মূলধন জাতীয় প্রাপ্তি কোনগুলা। তো আমরা ক নম্বরের প্রশ্নের জন্য যদি করি, যে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয়, আমরা জানি ক নম্বরের প্রশ্ন 1 নাম্বার, মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয়। তাহলে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করলে আমরা দেখতেছিলাম এখানে তিনটা এন্ট্রি, একটা মূলধন, ব্যাংক ঋণ, আসবাবপত্র বা যন্ত্রপাতি বিক্রয়জনিত লাভ। তাহলে বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। তো শিক্ষার্থীরা, তোমরা এই মূলধন জাতীয় প্রাপ্তির জন্য এখানে দেখতেছি আমি বিনিয়োগ আছে, মূলধন বিনিয়োগ 45 পেজের মধ্যে প্রথম অঙ্কটা মূলধন বিনিয়োগ। মূলধন বিনিয়োগ আছে 5 লক্ষ টাকা। আর ঋণ গ্রহণ আছে 3 লক্ষ টাকা। আর আমরা দেখতেছি তাইলে বিক্রয়জনিত লাভ নেই, আর ওইগুলা মুনাফা জাতীয় প্রাপ্তি আছে। তো আমরা এখানে কি পাইলাম, যে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ 8 লাখ। মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ 8 লাখ। সেম ভাবে তোমরা মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণের পরে যদি খ নম্বরের প্রশ্ন করো, সেম ভাবে গড় করবা বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা, যে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। তখন এইভাবে গড় লিখবা মুনাফা জাতীয় আয়ের পরিমাণ, মুনাফা জাতীয় আয়। তাহলে আয় কি কি আছে, এভাবে আমরা মুনাফা জাতীয় আয় দেখাইছিলাম কিছুক্ষণ আগে, কম সময়ে যে আয়গুলো আছে। তো এই অঙ্কের মধ্যে কম সময়ের আয় আছে তোমার বিনিয়োগ হতে মুনাফা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, পণ্য বিক্রয়, এই তিনটা আয় আছে। তো তোমরা এভাবে এই অঙ্ক থেকে যেগুলা বোঝানো হলো, যে মূলধন জাতীয় প্রাপ্তি, মুনাফা জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়, এগুলো একটু শিখলে এই অধ্যায় থেকে তোমরা সহজে নাম্বার পেতে পারো। তো তোমরা সবাই এই অধ্যায়টা প্র্যাকটিস করবা, সহজ একটা অধ্যায়। তো সকলের সার্বিক মঙ্গল কামনা করছি এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।